নীতি প্রচণ্ড ভয় পেয়ে যায় মেসেজ দেখে। সে জানে না মাহতিম কি করতে চাইছে। মনের মধ্যে অজানা ভয়ে উৎকণ্ঠা অবস্থা ধারণ করেছে। সেই সঙ্গে ভয়জনিত অবস্থায় সংকোচন বোধ করছে নীতি। এদিকে মাহতিম কাঙ্ক্ষিত উত্তর জানার জন্য দ্বিতীয় দফা মেসেজ পাঠালে নীতি সব কিছুই ঠিকঠাক দেখে বলে দেয়, বাইরে আসতে প্রবলেম নেই, এখানে বড়দের মধ্যে কেউ নেই। মাহতিম ঠিক 2 মিনিটের মাথায় নিজের রুম থেকে বের হয়। গায়ে পোশাক ততক্ষণে পাল্টে নিয়েছে মাহতিম। টি শার্ট খুলে শার্ট গায়ে দিয়ে শার্টের 2 হাতা দ্রুততার সাথে কনুর ভাঁজে গুছাচ্ছে। নীতি আঙিনায় বসা অবস্থায় দোতলার দিকে তাকায়। মাহতিম সে বারান্দায় পেরিয়ে সিঁড়ির কাছে এসে পড়েছে, সেটা সম্পূর্ণ দেখতে পায় নীতি। মাহতিম ততক্ষণে নিচে এসে দাঁড়ালে প্রীতি ও ফারিনের দৃষ্টি মাহতিমের দিকে থমকে যায়। তারা সূক্ষ্ম কারণে কৌতূহল ভঙ্গিতে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? মাহতিম শুধু নীতির দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে কাউকে না জানিয়ে কাজটা সারতে হবে, তাই প্রীতি ও ফারিনের কথা উত্তর না দিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে যায় মাহতিম। নীতিকেও জানায় না কোথায় যাচ্ছে সে। নীতি বিমর্ষ চাউনিতে মাহতিমের যাওয়া দেখতে থাকে। ও কি কাল ভোরে যাওয়া আজই চলে যাচ্ছে? এসব ভাবতেই নীতি ঝট করে ওঠা থেকে দাঁড়িয়ে পড়ে। দ্রুত পায়ে সৌভিকের কাছে গিয়ে মাহতিমের ঘটনা বিস্তারিত বলে দেয়। কথাগুলো শুনতেই মেজাজটা সামলাতে না পেরে নীতির মাথার পিছনে 4টি মারে সৌভিক। স্বর নামিয়ে রাগান্বিত ভঙ্গিতে কটমটো করে বলে, তোর মাথায় কি গোবর ভরে রাখছিস? ও যে চলে গেল তুই আমাকে আগে বলিসনি। শালা মেজাজটা খারাপ হয়ে গেছে। সৌভিকের কথা আড়ি ভেঙে মাঝখান থেকে তোয়ে বলে উঠল, দোস্ত এবার কি হইব? মাহতিম যদি এইবার চলে যায় তাহলে আর জীবনেও ওর কপালে শান্তি জুটবে না। শালা বাটপার পেছনে কুত্তার মতো খাটব না। দোস্ত কিছু কর, অনেক হয়েছে। তোয়েবের উত্তেজিত কথার মধ্যে হঠাৎ থেমে যায়। চোখ বন্ধ করে মাথা নিচু করে ফ্লোরের দিকে চোখ করে থাকে। সবাই যখন একই চিন্তায় রেসে প্রচণ্ড চিন্তিত হয়ে ওঠে তখন সিয়াম নীরবতা ভেঙে চুরমার করে বলে, ও কি যাওয়ার সময় লাকেশ নিয়ে গেছে? ওই নিধি, ও কি লাকেশ নিয়ে গেছে? নিধি জলদি কিছু মনে করার ভঙ্গিতে চুপ করে হঠাৎ ব্যতিব্যস্ত ভঙ্গিতে জবাব দেয়, না না ভাইয়া, সঙ্গে কিছু নেয়নি, শুধু জিপের চাবিটা হাতে দেখছি, আর কিচ্ছু ছিল না। এইটুকু কথা শুনে সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভাবটা এমন করলো যেন মাথায় তাক করা বন্দুকটাকেও নামিয়ে ফেলেছে। সিয়াম বেতের চেয়ারে পিঠ হেলিয়ে শান্ত ভঙ্গিতে বলে, লাগেজে না নিলেও শান্তি, লাগেজে চিপায় ওর পাসপোর্ট লুকিয়ে রাখছি। শালা কেমনে এই সুন্দরীখানা থেকে বাইর হয় আমিও দেখুম। মাহতিম হন হন করে মাথা চুলগুলো ব্যাক ব্রাশ করতে জিপের কাছে এগুতে লাগলো। আঙিনায় চৌকিতে বসা মাজরা তখন ছেলের আকর্ষিত আগমন দেখে মাজরা ভুরু কুঞ্জ করে বলে, এই তুই কোথায় যাচ্ছিস? মাহতিম পকেটে হাত ঢুকে চাবি বের করতে মাজরার উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, তোমার বোঝা উচিত কেন জিপ নিয়ে বের হচ্ছি, পিছন থেকে আর ডাকবে না। কথা শেষ করতে জিপে গিয়ে উঠল মাহতিম। চাবি ঢুকিয়ে জিপ ঘুরিয়ে শো করে চলে গেল রাস্তার দিকে। চারপাশে রাতের অন্ধকারে হতবাক হয়ে গেছেন মাজরা। ছেলের এমন উগ্র আচরণে বিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। সুজলা সবটা খেয়াল করলেন না, দেখার ভান করে মাহমুদা সাথে কথা বলতে লাগলেন। অপরদিকে রুমে শুয়ে হাঁসফাঁস করছে মেহরুন। কোমরের যন্ত্রণাটা আবার যেন চড়া দিয়ে উঠছে। সাদা ব্যান্ডেজটা যেন হালকার মতো লাল হয়ে গেছে। মাহতিম যদি না আসতো শেফালি ওকে পীড়া দেওয়ার জন্য আরও কত কী করত কে জানে। কিন্তু এই ঘটনার কারণে কেমন প্রতিক্রিয়া দিবে সেটাই নিয়ে ভয় পাচ্ছে মেহনু। ওর দাদাভাই যতই শক্ত হয়ে থাকুক না কেন, এসব কারণে অসুখ বাঁধানোর সংখ্যা আছে। মেহনু সেটা নিয়েই চিন্তা অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ কর্ণগয়ে জিভ ছুটানো ভুম ভুম আওয়াজ হলে কৌতূহলের মনে বালিশের থেকে মাথা উঠায় জানালার বাইরে তাকায়। মাহতিম অন্ধকারের মধ্যে জিভ
ল্যাপটপের ফ্রন্ট লাইট জ্বালিয়ে কোথায় যেন যাচ্ছে, সেটা দেখে কিছুটা উদ্বিগ্ন হলেও পাত্তা না দিয়ে পুনরায় বালিশে শুয়ে পড়ে। সময় প্রহর এসব ওয়াক্তের পর্যন্ত প্রস্তুত হলো। ঠিক ও সময় আবার সেই দাপুটি আওয়াজে চারপাশ মুখরিত হয়ে উঠল। হিংস্র বাঘের মতো ছুটন্ত জিপের বেগ একেবারে বাড়ির সদর দরজায় পেরিয়ে বিরাট উঠানে একপাশে এসে থামল। জিপের অবস্থার জন্য উঠানে ওইটুকু অংশ যেন ধুলায় অন্ধকার হলো। মাজরা, মাহমুদা, সুজলা সহ শাহনাজ সাবাও চকিত দৃষ্টিতে জিপের পানে তাকিয়ে রইল। ধুলো ভেদ করে হঠাৎ দুজন ব্যক্তি আগমন দেখে সুজলা তৎক্ষণাৎ চৌকি থেকে উঠে মাথায় ঘোমটা টানলেন। সেই সঙ্গে বাকি দুজন মহিলা ঘোমটা টেনে বৃদ্ধের প্রতি যত্ন দেখিয়ে কিছুটা নতমুখে দাঁড়ালেন। হান্নান মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে ঘটনা ইতিমধ্যে জানা শেষ। কাজটা যে মাহতিমি করেছে এটা সবার কাছে পানির মতো স্পষ্ট হয়ে গেছে। হান্নান শক্ত ভঙ্গিতে বাড়ির ভিতরে পা দিয়ে জোর গলায় শেফালিকে ডাকলেন। নিজের রুমে দরজা বন্ধ করে থাকায় শেফালি ভয়ে কেঁপে উঠল। মিনমিন করতে করতে শেষে দরজা খুলে আঙিনায় এসে হান্নানের সামনে দাঁড়ালো। দাদা ভাইয়ের তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে পা টিপে টিপে বারান্দায় আসলো মেহনুর। রেলিংয়ের কাছে এসে দেখল দাদা ভাইয়ের মুখ যেন রাগে লাল হয়ে গেছে, আর ঠিক পাশে পকেটে দুহাত গুছিয়ে মাহতিব ক্ষুদ্র দৃষ্টিতে শেফালির দিকে তাকিয়ে আছে। সুজলা এসে সমস্ত ঘটনা আবার ব্যাখ্যা দিতেই হান্নান শক্ত গলায় প্রশ্ন করলেন, মেজবউ, আমি আজ পর্যন্ত তোমার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলিনি। তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল সেও তোমার কাজে অসন্তুষ্ট ছিল, তবুও তোমার কাজে নিন্দাবাক্য শুনিনি। তুমি কোন স্পর্ধা দেখিয়ে আমার মেহনুরকে মেরেছ? এর অধিকার তোমাকে কে দিয়েছে মেজবউ? তুমি কি জানো না আমি এখনও কর্তা হিসেবে মোল্লাবাড়ির জীবিত আছি? নিজেকে তুমি এখনই শিয়ানা ভাবতে শুরু করছো। জবাব দাও মেজবউ। আজ যদি তুমি চুপ করে থাকো আমি হান্নান শেখ কড়াইগন্ডাইয়ের বিচার করব। হান্নানের কথা শুনে শেফালি এমন একটা ভাব করল সে ভুলবশত দোষ করে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে করেনি। কিন্তু হান্নান শেখ কোনো কথাই শুনতে রাজি হয়নি। তিনি হামেশার মতো শক্ত এবং অনড় মানুষ। শেফালিকে তিনি স্পষ্ট শব্দ করে বলেন, আমার নাতিগুলোকে দিকে এবারের কোনো সদস্য যদি সামান্য আঙ্গুল তুলে আমি এই ব্যক্তির আঙ্গুল তোলা সাহস ভালোভাবে বুঝিয়ে দিব। এই কথা যেন সকলে মনে থাকে। আমি আমার নাতিদের এমন শিক্ষা দেইনি যাতে তারা কখনো অন্যায় আচরণ করে। শুধু সুরাইয়ে ব্যাপার নিয়ে আমি পরিস্থিতির ওপর নির্ভর করব। মেজবউ, খুব ভালো করেই জানো তুমি আমার মেজ নাতিকে কেমন উগ্র বানিয়েছ। আমি আর বিস্তারিত বলে নিজের রক্ত গরম করতে চাই না। সবার ভিতরে যাও। আর বড় বউ, তুমি আমার অনুপস্থিতিতে আমার নাতিদের প্রতি খেয়াল রাখবে। ছোট বউ যাও, খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। গজগজ মুখে হান্নান শেখ কলপাড়ে দিকে চলে গেলেন। সুজলা এবং মাহমুদা রান্নাঘরের দিকে চলে গেলে মাজরা ভাবির কাছে সাহায্য করতে গেলেন। মাহতিব নিজের রুমের জন্য পা বাড়ালে আচমকা শাহনাজ এবং সাপার ওপর পথ রোধ করলেন। শাহনাজ সবার আগে বলে উঠল, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনি যদি দাদাভাইকে তাড়াতাড়ি আনতে না যেতেন তাহলে মা বাড়ি বসে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে যেত। এজন্য শাহনাজের কথার মাঝে থামিয়ে দিয়ে মাহতিম পকেট থেকে একটা মলমের টিউব বের করে বলল, ধন্যবাদ পাওয়ার জন্য এই কাজটি করিনি। বাড়ির পরিবেশ খুবই গুরুতর ছিল, এজন্য বাধ্য হয়ে নানাকে আনতে গিয়েছি। মলমটা ধরো, ওর কাটা জায়গায় 2 টাইম লাগিয়ে দিও, তাড়াতাড়ি শুকাতে হেল্প করবে। টিউবটা শাহনাজের হাতে তুলে দিয়ে মাহতিব নিজের রুমে চলে গেল। বাড়ির মধ্যে সেই থমথমে অবস্থা কায়েম ছিল, সেটা কিছুটা জেনে স্বস্তি হলো। রাতটুকু সকলে নির্বিঘ্নে ঘুমালেও শেফালি তখন ঘুম আসেনি। বিছানায় বসে প্রচণ্ড রাগে বারবার মুষ্টিবদ্ধ হাতে বালিশে ঘুষি মারছিল। ইচ্ছে করছিল মেহনুরের ফ্লোরে ফেলে ইচ্ছা মতো পিটাতে, কিন্তু রাগ সংবরণ করে চুপচাপ বালিশে মাথা ঠেকালো শেফালি। এদিকে রাগে সমস্ত শরীর জ্বলছে।
মেহনুরকে ধরে যদি আজকে শোধ না তুলছে তাহলে শেফালি নিজের অস্তিত্ব মিটিয়ে ফেলবে। কাটা জায়গায় একবারে ক্ষতবিক্ষত করে ঝাঁঝরা করে দিবে। একটু ছাড়বে না মেহনুরকে, চিলতে খানিকও না। ফজরের টাইমে অন্ধকার থাকে, ঘুম থেকে ওঠানো মেহনুর। কাল রাত অনেক কষ্ট ঘুমাতে পেরেছে সে। ব্যথার জন্য রাতভর নিঃশব্দে কাতরাতে হয়েছে, কিন্তু এখন ব্যথা একটু কম বোধ হলে গোসলটা সবার আগেই সারা যেন উঠে যায়। এই সময় কেউ ঘুম থেকে উঠে না। কাল গোসল না করাতে গা ম্যাচ ম্যাচ করছে। মাথায় পানি না ঢালা জন্য তালুতে চাপ অনুভব হচ্ছে। মেহনুর গামছা নিয়ে চুপচাপ পা বাড়িয়ে সিঁড়ি ধরে নিচে নামে। আঙিনার বাতি নেবাতে আছে, তার মানে কেউ ওঠেনি এখন। মেহনুর এই সুযোগে সদর দরজা খুলে কলপারে চলে গেল। আকাশের কালো চাঁদটা ধীরে ধীরে সরে যাচ্ছে। পূর্ব আকাশে সোনালি সূর্যের আগমনের জন্য অপেক্ষা করছে। আশেপাশে একটা মানুষ তো দূর, কুকুর মতো প্রাণীও নেই। ছোট থেকে ভৌতিক বিষয়ে ভয় নেই মেহনুরের। একা একাই সব কাজ করতে পারে সে। হাত মুখ ধুয়ে ভেজা গামছাটা নিয়ে বাড়িতে ঢুকলো মেহনুর। গামছা দিয়ে চুল মুছতে মুছতে আদব অন্ধকারে ভিতরে নিজের রুমের দিকে যেতেই হঠাৎ গা কাঁপিয়ে শিহরে উঠল। গামছা ছেড়ে দেয় মেহনুর। পায়ের সামনে ভেজা গামছা পরে যেতেই সেটার উপরে পাড়া দিয়েই দাঁড়ালো শেফালি। দু চোখ যেন নির্ঘুমের কারণে ফুলে আছে, সেই সঙ্গে রক্তিম লাল অবস্থা। মেহনুরের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হিংস্রভাবে প্রস্তুত সাজছে। মেহনুর ভয়ের চোটে লম্বা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া শুরু করলো। হঠাৎ ওর চোখ দুটো শেফালির হাতের দিকে পড়ে। শেফালি একটা ভাঙা কাঠের লম্বা লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে। লাঠির দিকে চকিত চাউনি তাকিয়ে থাকতেই আরও অস্থির হয়ে ওঠে মেহনুর। পায়ে পায়ে পিছাতে থাকে পিছনের দিকে। শেফালি ওর ভয়াক্ত চেহারা দেখে মনে দগ্ধ জ্বালা মিটাতে পৈচারিক আনন্দে এগোতে থাকে। এদিকে 3 কদম না পিছাতেই শেফালি কেন যেন থমকে গেল। ওর দৃষ্টি যেন ভূত দেখার মতো পলকহীন হলো। মুখে সেই পৈচারিকতার আভাসটুকু হারিয়ে গিয়ে ভয়ে আবছা মূর্তি হলো। শেফালির অবস্থা দেখে মেহনুর কিংকর্তব্যবিমুখ হয়ে গেল। ওর স্থির দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো। অমনি মৃদুভঙ্গিতে শিহরে উঠে শেফালির দিকে পিছিয়ে গেল মেহনুর। সামনে দাঁড়িয়ে থাকা বেহায়া ব্যক্তিটি কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি মেহনুর। তার মানে মেহনুর যখন পেঁচাচ্ছিল তখন ওর পিছনে মাহতিমকে দেখেই শেফালির হাতে লাঠিটা শাড়ির আঁচলে লুকাচ্ছিল। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতেই মেহনুর চুপ করে ঢোক গিলতে লাগলো। এদিকে মাহতিম রাগী দৃষ্টি ছুঁড়ে শেফালিকে ভয়ের জালে এফোর ওফোর করতে গম্ভীর গলায় বলল, মেজো মামি কি ভাঙা লাঠি দিয়ে ক্রিকেট খেলতে আসছিলে? সবাইকে ডাকি, সবাই আপনার ক্রিকেট খেলাটা একটু দেখুক। কি বলেন মামি? শেফালি অপ্রস্তুত ভঙ্গিতে হাসি টেনে বলল, কি যে কও বাবা, কিসের ক্রিকেট? আমি এলা পারি না। মাহতিম এক পা এগিয়ে আসলে মেহনুর সাথে সাথে 2 পা পিছিয়ে শেফালি এবং মাহতিমের মাঝখানে থেকে সরে দাঁড়ায়। মাহতিম এতে সন্তুষ্ট হলো। মেহনুরের দিকে না তাকিয়ে শেফালির দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে, আমার সামনে কাহিনী একটু কম কম করবেন মামি। আমি আবার মানুষের খেলাধুলা একটু বেশি বুঝি। এই যে আপনি চুপি চুপি কাউকে না জানিয়ে মেহনুরকে ক্রিকেট খেলা দেখাতে এসেছিলেন, সেটা আমি বুঝে গেছি। বলি কি, একটু সাবধানে থাকবেন মামি। আমি মানুষটা আবার বেশি একটা ভালো না, ঠান্ডা মেজাজে থাকি তো, এজন্য কেউ রাগিয়ে দিলে ছাড়ি না। মাঝে মাঝে নির্দয়ের মতো কর্মকাণ্ড করার রেকর্ড আছে। দেখতে চাইলে নীতিকে বলবেন, ও আপনার উৎসুক হয়ে দেখিয়ে দিবে। চলি কেমন? মাহতিম সুন্দর একটা হাসি দিয়ে কথাটুকু শেষ করলো। এবার মেহনুরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে মুখ তেতো করে বলল, আজীবন এভাবে মানুষের লাথি উষ্টে খেয়ে বড় হতে থাকো তুমি। তোমার মতো বলদের মুখ দেখলে আমার গা
রিন রিন করে জ্বলতে থাকে। মেহনুরের মুখের ওপর কড়া কথা শুনে সত্যি সত্যি বাইরে চলে গেল মাহতিম। শেফালি মেহনুরের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুঁড়ে সব করে হাতে লাঠিটা সেখানেই ফেলে দিল। আর দাঁড়ালো না, চুপচাপ নিরুত্তর ভঙ্গিতে চলে গেল। সকালের নাস্তা পর্ব চলাকালীন মাহতিম সবাইকে জানিয়ে দিল ঠিক 11টার দিকে সে একাই চলে যাবে। মার্জা সহ বাকিরা সব এখানে কিছুদিন থাকবে। হান্নান একথা শুনে অনেক অনুরোধ করলেন মাহতিমকে, কিন্তু মাহতিম কোনোভাবেই রাজি হলো না থাকার জন্য। তবে সময়ের পরিবর্তন করে দুপুর 2টা ঠিক করে দিল। অন্তত দুপুরের খাবার খেয়ে এখান থেকে বিদায় নিতে মাহতিমের বিদায় শব্দ শুনে সবচেয়ে বেশি মন খারাপ করে কাজিন এবং বন্ধুদের। অপরদিকে সুজলা মন খারাপ করে ফেলল এক কথা শুনে। মাহতিম যে কোনোদিনই এই পরিবারে যুক্ত হয়নি এটা মনে হয়নি ওর আচরণে। মাহতিম সবার সাথে খোশ মেজাজে আনন্দ উপভোগ করে গেছে। এদিকে নাস্তা সেরে শাহনাজ মেহনুরকে দেখতে যায়। মেহনুর তখন কোমরে ড্রেসিং খুলে নতুন ড্রেসিং লাগানোর জন্য কার্য তো ছিল। শাহনাজকে দেখে মেহনুর তৎক্ষণাৎ বলো, খবরদার বনু, তুমি আমাকে ধরবে না। শাহনাজ থতমত খেয়ে অবাক হয়ে বলো, কি আজব ব্যান্ডেজ, তুই একাই পাল্টাবি? ব্যথা হবে না? দে, আমি করে দিই। মেহনুর সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গিয়ে বলো, লাগবে না তো, তোমাকে এখান থেকে যেতে বলছি। শাহনাজ অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হিসেবে উপনীত হলো তখন আর সেখানে থাকতে পারল না। মেহনুর যে রেগে মেগে ভীষণ অভিমানে ওর সাথে এমন ব্যবহার করছে সেটা বুঝে গেছে শাহনাজ। তাই বিষণ্ণ মনে চুপচাপ সে আঙিনায় এসে মাহতিমের পাশে হাঁটু তুলে বসে। দুগালে হাতের তালু লাগিয়ে কুনু দুটো হাঁটুতে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মাহতিম এই সময় ফোনে কথা বলছিল। শাহনাজের এমন অবস্থা দেখে কল কেটে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? আমার মেজো মামি কিছু বলেছে নাকি? এই কথা শুনে শাহনাজ তাড়াতাড়ি সব্যস্ত বলল, আরে না না ভাই, মেজো মা কিছুই বলেনি আসলে। বলো শাহনাজ, আমার কাছে লুকানোর কোনো মানে হয় না। শাহনাজ একটু চুপ থেকে কিছু একটা ভেবে তারপর ঠোঁট ভিজিয়ে বলে, আপনি কাল রাতে যে মলম দিয়েছেন ওই বান্দরটা দেয়নি। ব্যান্ডেজও পাকনামো করে নিজেরটা নিজেই খুলছে। কি করব আমি? কিছুই যে বুঝতে পারছি না ভাইয়া। আমার সাথে রেগে আছে কেন এখনও ঠিকমতো জানি না। মাহতিম কোনো কথা না বলে শাহনাজের পাশ থেকে উঠে দাঁড়ালো। সোজা সৌভিকের রুমে গিয়ে দরজা দাঁড়িয়ে বলো, সৌভিক, নীতি উঠে আওতে। সৌভিক রুমের সবাই মিলে গান নিয়ে মেতেছিল। হঠাৎ মাহতিমের আদেশ শুনে পুরো রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। দুজন গানের সভা ভঙ্গ করে মাহতিমের সাথে বাইরে আসলে মাহতিম ওদের বুঝিয়ে বলো, জরুরি একটা কাজ আছে। নীতি কাজটার বিষয় পুরোপুরি না বুঝলো, একটু একটু আঁচ করতে পারলো। পরক্ষণে সেই দিনের মতো রুমের বাইরে পাহারাদার বানিয়ে দিল আর সৌভিককে পাঠিয়ে দিল শাহনাজ, সাবা, সুমাইয়ার সাথে আড্ডা জমিয়ে তুলতে। ভুলেও রুমের দিকে কেউ যেন না আসে। সৌভিক ও নীতি মিটিমিটি হাসতে ভুরু নাচিয়ে নিজেদের মধ্যে চোখের ইশারায় কথোপকথন করে। এদিকে মাহতিম নীতিকে টেনে মেহনুরের দরজায় লক করতে বলে। নক করলে ভিতর থেকে জবাব দেয়, আসো। নীতি দরজা ঠেলে দেয়, পা ভিতরে রাখতেই অমনি পিছন থেকে কান টেনে ধরে মাহতিম। চোখের ইশারায় বলে উঠে, চটকে গা লাল করে দিব। তুই কেন ভিতরে যাবি? তোর কাজ শেষ, যা। নীতি কানে ব্যথা আঁকুতে দৃষ্টিতে ঠোঁট নাড়িয়ে বলো, ভাই ভাই কান ছাড়ো, তোমার হাতে প্রচুর ব্যথা লাগে। আমি যাচ্ছি তো, আমি পাহারা দিচ্ছি। মাহতিম তৎক্ষণাৎ কান ছেড়ে দিয়ে একটা শয়তানি মার্কা হাঁ দিয়ে দরজা ঠেলে ঢুকলো। নীতি কান ডলতে ডলতে কোমরে এক হাত রেখে পাহারা দিতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মাহতিম এমন চেহারা নিয়ে বের হলো যেটা দেখে নিধি রীতিমতো ভয় পেয়ে অস্থির হয়ে বলো, ভাইয়া কি হয়েছে? আল্লাহ ভাই, তুমি আবার খেপলে কেন? মাহতিম নিধির দিকে অগ্নিদৃষ্টিতে ফেলে দরজা সম্পূর্ণ খুলে দিয়ে তর্জিত উঁচিয়ে ইশারা করে বলো, ও কোথায়? নীতি উজুবুকের মতো জবাব দেয়, কে কোথায়?
মাহতিম দুপাটি দাঁত চিবিয়ে উত্তর দেয়, বলদ কোথায়? নীতি চকিত ভঙ্গিতে উত্তর দেয়, মেহনুর কি ভিতরে নেই? মাহতিম আরেকবার ক্ষুব্ধ দৃষ্টিতে তীব্ররূপে ছুটে সেখান থেকে চলে যায়। অনেক হয়েছে, আর এই বলদের পিছনে সহানুভূতি মানে হয় না। নীতি ভ্যাকা চাকায় দাঁড়িয়ে থাকলেও ভিতরে গিয়ে দেখে কোথাও মেহনুর নেই। খুঁজতে গিয়ে আবিষ্কার করে সুমাইয়ার রুমে দরজা লাগিয়ে মেহনুর আরামসে ঘুমিয়ে আছে। কাজটা সে কেন করেছে এটা বোঝা শেষ। আকাশের উত্তপ্ত অরুণটা দারুণ তেজ দেখাচ্ছে। কাঠফাটা গরমের জন্য পরিবেশ তপ্ত বিরাজ করছে। হান্নান শেখ বিরস মুখে সকলের সঙ্গ বাদ দিয়ে দুপুরের খাবারটা মাহতিমের সাথে খেলেন। মাহতিম শার্ট প্যান্ট একদম পরে রেডি হয়ে নেমেছে এখন। খাবার কয়েক লোকমা শেষ করে সোফায় গিয়ে 20 মিনিটের রেস্ট নিয়ে বসলো। ওকে ঘিরে সবাই তখন না যাওয়ার জন্য শেষ অনুরোধ করলো। মাহতিম বলে দিল, আমি আর এখানে আসার নাম নিব না। দয়া করে এখানে থাকার জন্য বৃথা চেষ্টা করিস না। পাসপোর্টটা ভালোই ফিরিয়ে দে, নয়তো বাসায় পৌঁছে তোদের কি অবস্থা হবে বুঝে নিস। কেউই মুখ খুলল না, পাসপোর্ট দিল না। মাহতিম পাসপোর্ট ছাড়া যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে একটা ছেলে কণ্ঠ শোনা গেল, দাদাজান কই? দাদাজান? ওই দাদাজান, আগত স্বরটা এদিকে সবাই তাকিয়ে থাকলে মাহতিম পিছু ফিরতেই দেখে একটা হাসি খুশি সুন্দর ছেলে দাদাজান বলে ডাকাডাকি করছে। সুজলা মাহমুদা বাইরে বেরিয়ে আসলে খুশিতে পুলকিত হয়ে এগিয়ে গিয়ে ছেলেটার দিকে। নীতি প্রশ্নবিদ্ধ চাউনিতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠল, এই ছেলেটাকে? সুরাইয়ার ভাই নাকি? কিন্তু সুরাইয়া ভাইকে তো দেখেছি, ও তো সেই ছেলে না। মাহতিম এখনও শান্ত দৃষ্টিতে ছেলেটার দিকে আছে। ক্রমে নীতি নরে প্রীতি, সৌমিক সাদি একই প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তখনই সুমাইয়ার মা শেফালি রুম থেকে বেরিয়ে একদৌড়ে ছুটে এসে ছেলেটার গায়ে হাত বুলিয়ে বললেন, ও তরুণ, কতদিন পর আসলা? আমগো কথা কি ভুইলা যাও? একবার কি আসন যায় না? তরুণ হাসি দিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলে, আন্টি, কাজের চাপে তো সময় কুলায় না। আমি আব্বার সাথে দেখা করা বাদ দিয়ে আপনাদের আগে দেখা করতে আসছি। দাদাজান কই? মেহনুর কি গোয়াল ঘরে?